এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বিচারক জনাব এফ.এম. আব্দুর রহমান স্যার। জুলাই ঘোষণার মধ্যে বলা থাকবে যে আমরা জুলাই সনদ তৈরি করব। সেই জুলাই ঘোষণা যখন স্বাক্ষর হয়ে যাবে, সাথে সাথে জুলাই সনদের আইনগত ভিত্তিভূমি তৈরি হয়ে যাবে। আর এই আইনগত ভিত্তিভূমি যদি তৈরি হয়ে যায়, তাহলে এই জুলাই সনদটিকে কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যাবে, সেটা হচ্ছে এই যে জুলাই ঘোষণার মধ্যে লেখা থাকবে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে যারা পরবর্তী নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সংসদ গঠন করবে, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এবং জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করবে? তারা এই জুলাই সনদটাকে একটি অস্থায়ী ক্রান্তিকালীন বিধানাবলী হিসাবে এই সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করে দেবে। এই যে চতুর্থ তফসিল যেটা আমাদের সংবিধানে বর্তমানে আছে, এই চতুর্থ তফসিলটা প্রকৃতপক্ষে সংবিধানের মূল বিধানের সাথে সংযুক্ত আছে। 1971 সালে মুজিবনগর সরকার যে সমস্ত কার্যাবলী করেছিল, সে সমস্ত কার্যাবলী বৈধতা দেওয়ার জন্য সংবিধানে এই অস্থায়ী বিধানাবলী, ক্রান্তিকালীন বিধানাবলী সংযুক্ত করা হচ্ছিল চতুর্থ তফসিলের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন একটা দুর্ভাগা জাতি, যে জাতির গোল টেবিল বৈঠকের টেবিলগুলো যেমন গোল হয় না, তেমনি সমগ্র জাতি মিলে রাস্তায় নেমে একটা স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়ন করলেও সেইটা বিপ্লব হিসাবে ঘোষিত হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। 5ই আগস্ট হাসিনা সরকার যেদিন কোনো রকম বন্দোবস্ত না করেই তার সমগ্র সরকারকে নিয়ে ভারতে পালিয়ে গেল, সেই দিন একটা বিপ্লব সংঘটিত হয়েছিল। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না। কোনো দেশ লিখিত অথবা অলিখিত সংবিধানের আন্ডারে যদি কোনো দেশ গঠিত হয়ে থাকে, 1 সেকেন্ডের জন্য সরকারবিহীন থাকতে পারে না। যেই মুহূর্তে সরকার পালিয়ে গিয়েছিল, সেই মুহূর্তে আমাদের একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই কনস্টিটিউশনাল ক্রাইসিসটায় আমরা কোনো ঘোষণা দেই নাই। আমাদের সেই দিন উচিত ছিল, যেদিন 8ই আগস্ট সরকার ঘোষিত হয়েছিল, সেদিনই আমাদের উচিত ছিল এই বিপ্লবের সনদ ঘোষণা করার। সেই বিপ্লবের সনদে ঘোষিত হতে পারত যে আমরা যেহেতু সরকার পালিয়ে গেছে এবং এই সংবিধানকে কেটে ছিটে এটাকে একটা জঘন্য দলিলে পরিণত করা হয়েছে, সুতরাং আমরা এই সংবিধানকে বাতিল ঘোষণা করলাম। কিন্তু সেই কাজটি আমরা করি নাই। আর করি নাই বলে আমরা শেষ বাসটি মিস করেছি। আমরা সংবিধানকে গ্রহণ করে নিয়েছি। এই সংবিধান সেই সংবিধান, যেই সংবিধানের অধীনে 106 অনুচ্ছেদের দ্বারা সরকারের অনুমোদন নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে। তাহলে আপনাদের প্রথমেই একটা কথা খেয়াল করতে হবে যে সংবিধান নাই এই শব্দটি আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কিন্তু এই সংবিধান নাই শব্দটি ওই 8ই আগস্ট তারিখেই ঘোষিত হওয়া উচিত ছিল একটা সনদের মাধ্যমে, বিপ্লবের সনদের মাধ্যমে। সেটি হয়নি। আর হয়নি দেখি আর এখন এই কথা বলার কোনো সুযোগ নেই যে সংবিধান নেই। কেননা একটা দেশ একটা নিয়ম নীতির মাধ্যমে চলতে হবে। 8ই আগস্ট থেকে 1 বছর পার হয়ে গেছে। আমাদের যে বর্তমান সরকার রাষ্ট্রীয় যে কার্যক্রম করেছে, সেগুলো সব সংবিধানের অধীনেই করেছে। সুতরাং এই এখন যদি আমরা বলি সংবিধান নেই, তাহলে সরকারের সমস্ত কার্যাবলী অবৈধ হয়ে যায়। আর তাতে জাতিসংঘ থেকে আমাদের উপর একটা বিশেষ চাপ সৃষ্টি হতে পারে যে অবৈধ সরকার অবৈধ কাজ করে যাচ্ছে, এগুলো বাতিল করতে হবে। সুতরাং ওই রিস্কে আমাদের যাওয়া ঠিক হবে না। আমি এখন খুব অল্প ফরম্যাটে কথাটা শেষ করতে চাচ্ছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে জুলাই সনদটাকে কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়।
একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে দুটো ডকুমেন্ট আছে, একটা হচ্ছে জুলাই ঘোষণা আর একটা হচ্ছে জুলাই সনদ। জুলাই ঘোষণা এক জিনিস, জুলাই সনদ আরেক জিনিস। জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। এই দুটো ডকুমেন্ট কিন্তু আলাদা করে আপনাদেরকে চিন্তা করতে হবে। জুলাই ঘোষণা যেটা, সেটা প্রকৃতপক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটা চুক্তিপত্র। এই চুক্তিপত্রটা যখন স্বাক্ষর হয়ে যাবে, তখন এই চুক্তিপত্রটা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্টে পরিণত হয়ে যাবে। আপনারা জানেন ইংল্যান্ড কিন্তু লিখিত কোনো সংবিধান নেই, কিন্তু তাদের কী আছে? তাদের আছে কনস্টিটিউশনাল ডকুমেন্ট, নানান ধরনের কনস্টিটিউশনাল ডকুমেন্ট আছে। সেই কনস্টিটিউশনাল ডকুমেন্টের মাধ্যমেই ইংল্যান্ডের সমস্ত শাসন ব্যবস্থা চলে। জুলাই ঘোষণাপত্রটি যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলরা স্বাক্ষর করবে, সাথে সাথে এটি একটি জাতীয় চুক্তিপত্রে পরিণত হবে এবং সেটি একটি কনস্টিটিউশনাল ডকুমেন্টে পরিণত হবে। এবং এই জুলাই ঘোষণাপত্রে কোনো শব্দ যদি কেউ ভায়োলেট করার চেষ্টা করে, তাহলে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে এটাকে বলবৎ করা যাবে। কেননা কনস্টিটিউশনাল ডকুমেন্ট আর সংবিধানের একই ধরনের আপনার আইনগত বিধান। সুতরাং এই কনস্টিটিউশনাল ডকুমেন্ট জুলাই ঘোষণাপত্রে কোনো শব্দ কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে, তাহলে তার আইনগত ভিত্তি হচ্ছে এটাকে সুপ্রিম কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে। তাহলে জুলাই সনদ যেই মুহূর্তে আপনার সমগ্র রাজনৈতিক দলের দ্বারা স্বাক্ষরিত হয়ে যাবে, সেই মুহূর্তে এটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হওয়া মাত্রই এটা জুলাই সনদের আরেকটি ডকুমেন্ট, পরবর্তী ডকুমেন্ট জুলাই সনদের ভিত্তিভূমি হিসেবে তৈরি হয়ে যাবে। কেননা জুলাই ঘোষণার মধ্যে বলা থাকবে যে আমরা জুলাই সনদ তৈরি করব। সেই জুলাই ঘোষণা যখন স্বাক্ষর হয়ে যাবে, সাথে সাথে জুলাই সনদের আইনগত ভিত্তিভূমি তৈরি হয়ে যাবে। আর এই আইনগত ভিত্তিভূমি যদি তৈরি হয়ে যায়, তাহলে এই জুলাই সনদটিকে কিভাবে আইনগত দেওয়া যাবে, আইনগত ভিত্তি দেওয়া যাবে, সেটা হচ্ছে এই যে জুলাই ঘোষণার মধ্যে লেখা থাকবে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে যারা পরবর্তী নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সংসদ গঠন করবে, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এবং জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করবে? তারা এই জুলাই সনদটাকে একটি অস্থায়ী ক্রান্তিকালীন বিধানাবলী হিসাবে এই সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করে দেবে। এই যে চতুর্থ তফসিল যেটা আমাদের সংবিধানে বর্তমানে আছে, এই চতুর্থ তফসিলটা প্রকৃতপক্ষে সংবিধানের মূল বিধানের সাথে সংযুক্ত আছে। 1971 সালে মুজিবনগর সরকার যে সমস্ত কার্যাবলী করেছিল, সে সমস্ত কার্যাবলী বৈধতা দেওয়ার জন্য সংবিধানে এই অস্থায়ী বিধানাবলী, ক্রান্তিকালীন বিধানাবলী সংযুক্ত করা হচ্ছিল চতুর্থ তফসিলের মাধ্যমে। এবং এই চতুর্থ তফসিলে যে সমস্ত কার্যাবলী ছিল, সেগুলো সমস্ত আইনগত, সাংবিধানিক ওটার বৈধতা দেওয়া হয়েছিল। আমরাও যদি এই জুলাই সনদকে এই সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত করে, অন্তর্ভুক্ত করে, পরবর্তী সরকার যদি অন্তর্ভুক্ত করে এটাকে ক্রান্তিকালীন বিধান হিসাবে ঢুকিয়ে দেয়, তাহলে এটি আর কখনোই আপনার এটাকে বাতিল করা যাবে না। কেননা চতুর্থ তফসিল হচ্ছে এমন একটা বিষয় যেটা সংবিধান সংশোধন করা ব্যতীত আর চতুর্থ তফসিলকে কোনোভাবেই আপনার বাতিল করা যাবে না। আর যদি আমরা জুলাই সনদের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিতে পারি যে চতুর্থ তফসিলে যখন এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন এটা সাংবিধানিক ডকুমেন্ট হিসাবে এটা গণভোট ছাড়া কোনো অবস্থাতে এটাকে বাতিল করা যাবে না। তাহলেই একমাত্র আমরা জুলাই সনদকে আমরা আইনগত ভিত্তিভূমি, সাংবিধানিক ভিত্তিভূমি দিয়ে এটাকে নিরঙ্কুশ করে দিতে পারি সারা জীবনের জন্য। এই প্রস্তাবনাটা আমি আপনারা জানেন, আমি দীর্ঘদিন থেকে আমাদের বিষয় বলেছেন, দীর্ঘদিন থেকে ডে ওয়ান থেকে আমি বলে আসছি যে সংবিধান নেই, আপনারা এই ঘোষণাটা দিচ্ছেন না কেন? সংবিধান নেই ঘোষণা দেওয়া মাত্রই অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব। আমরা এই যে সরকার হয়েছিল, সেই সরকার একটা বিপ্লবী সরকার হতো এবং বিপ্লবী সরকার হয়ে তারা নতুন সংবিধান করার জন্য নতুনভাবে চেষ্টা করত, কিন্তু ওই কার্যগুলো করা হয় নাই। যখন হয় নাই, সরকার যখন একটা ঐকমত্য কমিশন করেছে, জুলাই ঘোষণাপত্র করেছে, জুলাই সনদ করেছে, এখন এই বাস্তবতার ভিত্তিতে এই সংবিধানের মধ্যে এগুলো কিভাবে ঢোকানো যায় সেই বিষয়ে আমি পৃথিবীর নানান ডকুমেন্ট আমি কনসাল্ট করে দেখেছি যে এই পদ্ধতি ছাড়া এই জুলাই সনদকে আর আইনগত ভিত্তিভূমি কোনোভাবেই দেওয়া কোনোভাবে সম্ভব না। তাহলে আমার
একদম কনস্ট্রাকটিভ প্রপোজাল হচ্ছে আমাদের এখানে যদি আমরা গণভোট করি, গণভোট করতে পারি আমরা, এই আমাদের যে প্রস্তাবনা আছে, আমরা বর্তমান যে সামনে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের সাথেই আমরা গণভোটের ব্যবস্থা রাখতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা সেটা না করি, কোনো কারণে আমরা সেটা না করি, তাহলে জুলাই সনদকে এই দুটো ডকুমেন্ট, জুলাই ঘোষণা এবং জুলাই সনদ, দুটো ঘোষণার মাধ্যমে এটাকে সংবিধানের চতুর্থ তফসিলে আমরা ঢুকিয়ে দিয়ে এটাকে আইনগত ভিত্তি আমরা প্রদান করতে পারি। এবং আমার মনে হয় যে ঐক্যমত্য কমিশন আমার এই প্রস্তাবনাকে যদি বিচার বিশ্লেষণ করে, তাহলে আমার এই প্রস্তাবনাতে আইনের সাথে সাংঘর্ষিক নয়, আইনের সাথে অনুকূল বলেই তারা পাবেন এবং সেই অনুযায়ী তারা এটা গ্রহণ করতে পারেন। সুতরাং জাতির কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে এবং আজকের এই সভার থেকে আমি প্রস্তাব করছি যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া যায়। এটার জন্য তারা যে হালে পানি পাচ্ছে না, ঐক্যমত্য কমিশন হালে পানি পাচ্ছে না, কথাটি ঠিক না। লিগ্যাল এক্সপার্টদের কাছে যেতে হবে, লিগ্যাল এক্সপার্টদের কাছে পরামর্শ নিতে হবে এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কিভাবে এইটাকে আইনগত ভিত্তি দেওয়া যায়। গত 16 বছর আমি বিচারপতি হিসাবে সংবিধান নিয়ে নাড়াচাড়া করেছি, আর আমার প্র্যাকটিসিং জীবন হচ্ছে 50 বছর। আইনজীবী হিসাবে 50 বছর ধরে আমি এই সংবিধান নিয়ে নাড়াচাড়া করছি, 16 বছর বিচারপতি হিসেবে নাড়াচাড়া করেছি। আমার এইটা সম্পর্কে বেশ কিছুটা জ্ঞান আছে। যদিও বাংলাদেশের সংবিধান আর আমেরিকান সংবিধান এক নয়, বাংলাদেশের সংবিধান 50 বছরও আমি বুঝতে পারি নাই, কিন্তু আমেরিকান সংবিধান আমার 10 মিনিট লাগে বুঝতে। সুতরাং আমার এই প্রস্তাবনাটা যদি গ্রহণ করা হয়, জাতি অনেক সংকট থেকে বেঁচে যাবে। আমি সেই প্রস্তাব রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।